Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step on Medicine. Today, our topic is mitral stenosis. আজকে আমরা ভালভিউলার হার্ট ডিজিজ এই টপিকটি শুরু করব। ভালভিউলার হার্ট ডিজিজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে mitral stenosis। এই টপিকটা যেমন আমাদের প্রফের জন্য ইম্পর্টেন্ট, প্রফের রিটেনে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে, ইভেন এই টপিক থেকে ভাইভাতে খুব অনেক কোয়েশ্চেন আস্ক করা হয়। ঠিক আছে? তো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টপিকটাকে ইনশাআল্লাহ খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। আমরা প্রতিবারের মতো আমাদের সকল পড়াশোনা করব ইনশাআল্লাহ ডেভিডসনের 24 এডিশন থেকে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে ডেভিডসনের 25 এডিশনের যে ম্যাট্রাল স্টেনোসিস এই পার্টটা ওপেন করা আছে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো ম্যাট্রাল স্টেনোসিস এটা কেন হচ্ছে? ব্যাপারটা কি আসলে? মাইট্রাল বলতে বোঝাচ্ছে ম্যাট্রাল ভালভ এবং স্টেনোসিস মানে হচ্ছে ন্যারোয়িং, শুরু হয়ে যাওয়া। অর্থাৎ যখন মাইট্রাল ভালভটা ন্যারো হয়ে যাবে তখন সেই কন্ডিশনটাকে আমরা বলছি মাইট্রাল স্টেনোসিস। এখন এই কন্ডিশনটা কেন হচ্ছে? এই কন্ডিশনের বেশিরভাগ ক্ষেত্রে মেইন কজ হচ্ছে রিউমেটিক ফিভার থেকে রিউমেটিক হার্ট ডিজিজ। ঠিক আছে? রিউমেটিক ফিভারের একটা কমপ্লিকেশন আমরা জানি রিউমেটিক হার্ট ডিজিজ হতে পারে। সেখান থেকেই ভালভিউলার হার্ট ডিজিজ, সেই ভালভিউলার হার্ট ডিজিজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভালভিউলার হার্ট ডিজিজ হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। তাহলে এটাই বলা আছে ডেভিডসনে, মাইট্রাল স্টেনোসিস ইজ অলমোস্ট অলওয়েজ রিউমেটিক ইন অরিজিন। দেখা যায় যে বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় এই যে মাইট্রাল ভালভটা এটা ক্যালসিফাইড হয়ে যায়। সেক্ষেত্রে তাদের মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করতে পারে এবং রেয়ারলি এটা কনজেনিটাল কজেও হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের মাইট্রাল স্টেনোসিসের মূল কজ। এখন আমরা এর প্যাথোজেনেসিসটা বুঝবো। এর প্যাথোজেনেসিসটা যদি আমরা ভালোমতো বুঝে ফেলতে পারি, তো এটার ক্লিনিক্যাল ফিচার সব আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা প্যাথোজেনেসিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, দেখো নরমালি আমাদের মাইট্রাল ভালভের যেই এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল সেটা থাকে হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? যখন এটা 5 সেন্টিমিটার স্কোয়ার থেকে কমে আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। ওকে, এখন এই মাইট্রাল স্টেনোসিসের আমরা মূল কজটা বলছি এটা হচ্ছে রিউমেটিক ফিভার থেকে রিউমেটিক হার্ট ডিজিজ। তখন এখানে কি ঘটনাটা ঘটে? এখানে যে এই যে ভালভ, প্রত্যেকটা ভালভে তোমরা জানো ভালভে লিফলেট আছে, ভালভে কাস্প আছে। এই যে কাস্প লিফলেট এগুলো হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। ঠিক আছে? ফাইব্রোসিস হয়ে যায় এবং ক্যালসিফাইড হয়ে যায়। এই যে যখন ফাইব্রোসিস ক্যালসিফাইড হয়ে যাবে তখন আমাদের এই যে মাইট্রাল ভালভের যেই ওপেনিংটা ন্যারোয়িং হয়ে যাবে। এই কন্ডিশনটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। এটা এখানে বলছে যে প্রোগ্রেসিভ ফাইব্রোসিস, ক্যালসিফিকেশন অফ দ্য ভালভ লিফলেট অ্যান্ড ফিউশন অফ দ্য ভালভ কাস্প যখন হয়ে যায় তখন মাইট্রাল ভালভটা ন্যারোয়িং হয়ে যাচ্ছে। ওকে, একটু আগে বলছিলাম যে মাইট্রাল ভালভের যে নর্মাল যে এরিয়া এটা থাকে যে 5 সেন্টিমিটার স্কোয়ার। এর থেকে যখন কমে আসবে তখন সেটাকে আমরা বলবো মাইট্রাল স্টেনোসিস। কিন্তু এর থেকে কমবে, কিন্তু পেশেন্ট ইউজুয়ালি দেখা যায় যে এটা যতক্ষণ পর্যন্ত 2 সেন্টিমিটার স্কোয়ারের কম না আসে ততক্ষণ পর্যন্ত পেশেন্টের কোনো সিমটম ডেভেলপ করে না। ঠিক আছে? তাহলে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকবে যতক্ষণ পর্যন্ত এটা 2 সেন্টিমিটার স্কোয়ারের নিচে না আসে। কিন্তু যদি এটা 1 সেন্টিমিটার স্কোয়ারের নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট ভেরি সিভিয়ার সিমটম নিয়ে আসতে পারে। তখন সেটাকে বলা হচ্ছে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। তখন তাকে বলা হবে কি? সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, এখন ব্যাপারটা কি হচ্ছে, যদি মাইট্রাল স্টেনোসিস আসলে হয় সেক্ষেত্রে সমস্যাটা কি হবে বা কি প্রবলেম তৈরি হবে? দেখো প্রবলেমের মধ্যে এখানে খেয়াল করো তোমরা যে যখন মাইট্রাল স্টেনোসিস হচ্ছে, আচ্ছা আমরা একটা নতুন পেজ নিয়ে একটু খেয়াল করি। দেখো তোমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। ওকে, এদের মাঝখানে আছে আমাদের মাইট্রাল ভালভ। এখন মনে করো মাইট্রাল ভালভটা স্টেনোজড হয়ে আছে। তাহলে কি ঘটনা ঘটবে? আমরা জানি কি? আমরা জানি আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসবে। এই যে ব্লাড আসা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসা, এটা লেফট অ্যাট্রিয়া যখন ডায়াস্টল ফেজে থাকে তখনও হয়, লেফট অ্যাট্রিয়া যখন সিস্টল ফেজে থাকে তখনও হয়। আমরা জানি লেফট অ্যাট্রিয়ামের ডায়াস্টল ফেজের শেষে, ডায়াস্টল ফেজে একটা বেশি, অনেক বেশি পরিমাণে ব্লাড চলে আসে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলের মধ্যে, এবং
লেফট অ্যাট্রিয়াম যখন সিস্টল অর্থাৎ কন্ট্রাক্ট করে তখন একটা অল্প পরিমাণ ব্লাড আসে। তোমরা এই জিনিসটা তোমরা কার্ডিয়াক সাইকেলে অলরেডি পড়ে এসেছো। যদি কারো কার্ডিয়াক সাইকেলটা মনে না থাকে তোমরা একটু কার্ডিয়াক সাইকেল টপিকটা একটু দেখে আসবে, তাহলে এটা তোমাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। যে লেফট ভেন্ট্রিকুলার যে ফিলিং এটা মেইনলি ডিপেন্ডেন্ট হচ্ছে লেফট অ্যাট্রিয়াম যখন ডায়াস্টল ফেজে আছে। এখন ব্যাপার হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে ডায়াস্টল ফেজে যখন ব্লাড আসবে লেফট ভেন্ট্রিকলের মধ্যে, তখন তো এই ভালভটা কিছু পরিমাণ ওপেন হয়ে আছে, তখন ব্লাডটা ইজিলি চলে আসছে। কিন্তু এখন যদি ভালভটা ন্যারোয়িং হয়ে যায়, তাহলে ওই ব্লাডটা সেই পরিমাণ ইফেক্টিভ প্রেশার ডায়াস্টল ফেজে তো ব্লাডটা আসে মেইনলি ব্লাডের একটা গ্র্যাভিটেশনের কারণে। সেই গ্র্যাভিটেশনাল প্রেশারটা এই যে স্টেনোসড মাইট্রাল ভালভ এইটাকে ক্রস করে ব্লাডটা যেতে পারবে না লেফট ভেন্ট্রিকলে। তাহলে লেফট অ্যাট্রিয়ার মধ্যে ব্লাডটা অ্যাকুমুলেট হতে থাকবে এবং এটা যখন লেফট অ্যাট্রিয়া যখন সিস্টল ফেজে আসবে অর্থাৎ কন্ট্রাকশন ফেজে আসবে, তখন বেশি পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকলের মধ্যে পাঠিয়ে দিতে হবে, বেশি জোরে জোরে চাপ দিয়ে লেফট অ্যাট্রিয়ামকে। এর ফলে লেফট অ্যাট্রিয়ামের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। লেফট অ্যাট্রিয়ামকে বেশি বেশি করে কাজ করতে হবে। লেফট অ্যাট্রিয়ামকে যদি বেশি বেশি করে কাজ করতে হয়, তাহলে লেফট অ্যাট্রিয়াল আস্তে আস্তে হাইপারট্রফি হয়ে যাবে। হ্যাঁ, হাইপারট্রফি হয়ে লেফট অ্যাট্রিয়াম ডাইলেটেশন করবে। ওকে, সেক্ষেত্রে এটা এমন হয়ে যাবে যে লেফট অ্যাট্রিয়ামটা আমাদের হাইপারট্রফি হয়ে গেছে এবং ডাইলেটেশন হয়ে গেছে। যখন লেফট অ্যাট্রিয়াম হাইপারট্রফি হয়ে ডাইলেট করে যায়, লেফট অ্যাট্রিয়াম ডাইলেট করার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বা রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, তাহলে মাইট্রাল স্টেনোসিস যখন লেফট অ্যাট্রিয়ামটা এনলার্জড হবে, তখন আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে কি কি ধরনের কমপ্লিকেশন বা কনসিকুয়েন্স হতে পারে এটা আমরা একটু পরে বলছি। তো চলো আমরা আবার আমাদের ডেভিডসনে ফিরে যাই। আমি তোমাদের এতক্ষণে যে কথাগুলো বললাম সেটাই দেখো এখানে লেখা আছে। কি বলছে? অ্যাজ স্টেনোসিস যখন প্রোগ্রেস করবে, লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা মোর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কার প্রতি? লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের প্রতি। কারণ লেফট অ্যাট্রিয়াতে যখন সিস্টোলিক অবস্থায় ডায়াস্টোলিক অবস্থায় আছে, তখন তার ব্লাডটা আসতে পারতেছে না, কারণ ওই ভালভটা তো ন্যারো হয়ে গেছে। এই কারণে লেফট অ্যাট্রিয়ামকে বেশি বেশি কাজ করতে করতে সে হাইপারট্রফি হয়ে যাবে, সে ডাইলেট করে যাবে, তখন লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন ডেভেলপ করবে। ওকে, এবং লেফট অ্যাট্রিয়া যখন ডাইলেট করে, তখন আমাদের এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা তৈরি হয়ে যায়। লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশনের কাজে কি হয়? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে লেফট অ্যাট্রিয়াটা যখন আমাদের ডাইলেট করবে, তখন লেফট অ্যাট্রিয়ালের প্রেশার বেড়ে যাবে। লেফট অ্যাট্রিয়ামে যখন প্রেশার বাড়বে, দেখো এটা হচ্ছে আমাদের ডাইলেটেড লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে এখন হাইপারট্রফি হয়ে ডাইলেট হয়ে এটার প্রেশার বেড়ে গিয়েছে। লেফট অ্যাট্রিয়ামে যখন প্রেশার বেশি থাকবে, তখন লেফট অ্যাট্রিয়ামে তো ব্লাড আসে আমরা জানি পালমোনারি ভেইন দিয়ে। এখন তাহলে পালমোনারি ভেইনকে একটু বেশি প্রেশারে এখানে ব্লাড পাঠাতে হবে। ঠিক আছে? এই কারণে আস্তে 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 পালমোনারি সিস্টেমে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তখন এটাকে আমরা বলবো পালমোনারি হাইপারটেনশন। এবং এর ফলে যতক্ষণ পর্যন্ত পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে না, অর্থাৎ যেই পর্যন্ত পালমোনারি সিস্টেম এই পরিমাণ প্রেশার দিতে পারবে না, ব্লাডের ফ্লোটাকে এই পরিমাণ বাড়াতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে? ততক্ষণ পর্যন্ত ব্লাডটা আমাদের লাংসের মধ্যে কনজেশন হতে থাকবে, জমতে থাকবে। তখন এটাকে বলছি আমরা পালমোনারি কনজেশন। এই যে পালমোনারি কনজেশন হচ্ছে, অর্থাৎ লাংসের মধ্যে যদি আমাদের ব্লাড জমে থাকে, তাহলে পালমোনারি কনজেশন থেকে আলটিমেটলি কি ডেভেলপ করবে? পালমোনারি ইরিমা ডেভেলপ করবে। এবং পালমোনারি ইরিমা ডেভেলপ করলে কি হবে? পেশেন্টের ব্রেথলেসনেস তৈরি হবে। বুঝতে পেরেছো? ঠিক এই কথাগুলোই এখানে বলা আছে। দেখো, লেফট অ্যাট্রিয়াল প্রেশার যখন বাড়বে, লিডিং টু পালমোনারি ভেনাস কনজেশন হবে এবং তার ফলে ব্রেথলেসনেস তৈরি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা বলেছিলাম যে পেশেন্ট যখন 2 সেন্টিমিটারের নিচে না আসে ততক্ষণ পর্যন্ত পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে। কিন্তু কখনো যদি এমন সিচুয়েশন তৈরি আসে যখন পেশেন্টের কার্ডিয়াক আউটপুটের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে, কখন হতে পারে? পেশেন্ট যদি প্রেগনেন্সি স্টেটে থাকে তখন হতে পারে, পেশেন্ট যদি এক্সারসাইজ করে তখন হতে পারে। হ্যাঁ, তখন লেফট এট্রিয়াল প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, তখন পেশেন্ট এটাকে টলারেট করতে পারবে না, তার ব্রেথলেসনেস শুরু হয়ে যাবে, তখন তার সাইন সিমটম শুরু হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন চলো আমরা একটু সামনের দিকে আগাই। খেয়াল করো তোমরা, এখানে কি বলা আছে? পালমোনারি হাইপারটেনশন লিডস টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ডাইলেটেশন অ্যান্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন অ্যান্ড রাইট হার্ট ফেলিয়ার। ওকে, এটা হচ্ছে আমরা আবার একটু
তোমরা খেয়াল করো, আমাদের লেফট অ্যাট্রিয়ামটা এনলার্জড হয়ে আছে, যার ফলে আমাদের পালমোনারি সিস্টেমে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। পালমোনারি সিস্টেমে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, তখন এটাকে আমরা বলছি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে। এখন পালমোনারি যেহেতু হাইপারটেনশন ডেভেলপ করছে, তার মানে লাংসে, আমি জানি লাংসে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাঠানো হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখন রাইট ভেন্ট্রিকলকে তাহলে অনেক বেশি পরিমাণে প্রেশার দিয়ে লাংসে ব্লাড পাঠাতে হবে, ঠিক আছে? সাপোজ এদিকে আমি আঁকাই, রাইট ভেন্ট্রিকলকে বেশি পরিমাণে প্রেশার দিয়ে আমাকে লাংসে ব্লাড পাঠাতে হবে, যেহেতু পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে। এখন বেশি পরিমাণে দিতে দিতে চাপ দিতে দিতে থেকে এটারও একসময় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে, এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে আলটিমেটলি কি হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর এখানে হতে পারে, ইভেন আমাদের এখানে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরও হতে পারে। এই জন্য আমরা মাইট্রাল স্টেনোসিসে রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর পেতে পারি, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর পেতে পারি, এবং আমরা বাই ভেন্ট্রিকুলার ফেইলিওরও পেতে পারি। ওকে, ওকে, আমাদের প্যাথোফিজিওলজি পড়া মোটামুটি শেষ। আশা করি তোমরা প্যাথোফিজিওলজিটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি প্যাথোফিজিওলজি বুঝে যাও, তাহলে তোমাদের কাছে ক্লিনিক্যাল ফিচারটা একেবারেই কিছু না ইনশাআল্লাহ। ওকে, তোমরা ক্লিনিক্যাল ফিচারটা বক্স থেকে পড়বা। দেখো এখানে কি বলা আছে, ক্লিনিক্যাল ফিচার সিমটমের মধ্যে কি থাকবে, ব্রেথলেসনেস থাকবে। কেন ব্রেথলেসনেস থাকবে, তোমাদের অলরেডি বলছে পালমোনারি ভেনাস কনজেশন হচ্ছে, এবং ওদিকে তো কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে তো ঠিকমতো ব্লাড আসছে না, এর ফলে লেফট ভেন্ট্রিকল ঠিকমতো ব্লাড আমাদের বডিতে পাম্প করতে পারছে না, যার ফলে ক্রনিক হাইপোক্সিয়া ডেভেলপ করবে। এই কারণে আমাদের একটা ব্রেথলেসনেস আসতে পারে। আচ্ছা, পেশেন্টের ফ্যাটিক হবে কেন, একই কারণ, যে লো কার্ডিয়াক আউটপুট, এখান থেকে সেলগুলো ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, ফ্যাটিক ডেভেলপ করবে। পেশেন্টের ইডিমা হতে পারে, আমরা অ্যাঙ্কেল ইডিমা পেতে পারি। কেন পাবো, আমরা হচ্ছে রাইট হার্ট ফেলিয়ারের কারণে আমরা জানি অ্যাঙ্কেল ইডিমা হয়, টেন্ডার হেপাটোমেগালি হয়, এই কারণে হতে পারে। পেশেন্টের প্যালপিটেশন হতে পারে, কেন হতে পারে, আমরা বলেছি এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন জিনিসটা কি, একটা অ্যাট্রিয়াটা যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি কন্ট্রাক্ট করবে, বিভিন্ন জায়গা থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি কন্ট্রাক্ট করবে, বারবার কন্ট্রাকশন করবে, কিন্তু কোনো ইফেক্টিভ কন্ট্রাকশন হবে না, এটাকে বলছি আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তার ফলে কি হবে, পেশেন্টের পালপিটেশন হবে, বুক ধরফর করবে। ওকে, পেশেন্টের অনেক সময় হেমোপটাইসিস পর্যন্ত হতে পারে, কেন, পালমোনারি ভেনাস কনজেশনের কারণে। কাফ আসবে, এবং পেশেন্টের চেস্ট পেন ডেভেলপ করবে। চেস্ট পেন কেন হবে, পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ করবে তখন পেশেন্টের চেস্ট পেন হবে। এখন আসো মোস্ট ডেঞ্জারাস একটা ঘটনা, সেটা হচ্ছে থ্রোম্বো এম্বোলিজম হতে পারে। কেন থ্রোম্বো এম্বোলিজম হতে পারে, তোমরা একটু খেয়াল করো। যখন আমাদের লেফট অ্যাট্রিয়ামটা এনলার্জ থাকে, তখন এখানে তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তৈরি হচ্ছে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তৈরি হওয়ার ফলে কী হবে, ব্লাডটা ঠিকমতো কন্ট্রাকশন করে লেফট ভেন্ট্রিকলে পাঠাতে পারবে না। তার ফলে লেফট অ্যাট্রিয়ার মধ্যে এখানে ব্লাডটা অ্যাকুমুলেট করবে। ব্লাড যখন অ্যাকুমুলেট করে থাকবে, জমে থাকবে, বা স্ট্যাগনেন্ট হয়ে থাকবে, স্ট্যাসিস হয়ে থাকবে, তখন আমরা জানি কোথাও যদি ব্লাডটা স্ট্যাসিস হয়ে থাকে, সেখানে এম্বোলিজম তৈরি হয়, ঠিক আছে, থ্রোম্বাস ফর্ম হয়। এই থ্রোম্বাসটা পরবর্তীতে আমাদের এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে, এটা এম্বোলাইজেশনের মাধ্যমে আমাদের বডির বিভিন্ন আর্টারিতে গিয়ে বা ভেইনে গিয়ে এটা অক্লুড করে দিতে পারে। এর কারণে কি হতে পারে, স্ট্রোক হতে পারে, ডিপ ভেন থ্রোম্বোসিস হতে পারে, আরো অনেক 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 কিছু হতে পারে। এটাকে বোঝা হচ্ছে থ্রোম্বো এম্বোলিক ইভেন্ট। এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, যে মাইট্রাল স্টেনোসিস থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে, সেখান থেকে থ্রোম্বো এম্বোলিজম হয়ে পেশেন্টটা মারা যেতে পারে। এই জন্য আমরা যখন পেশেন্ট ম্যানেজ করব, তখন আমাদের এটার প্রোফাইলেক্সিস দিয়ে দেওয়া লাগবে। ওকে, এখন আসলে সাইনের মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, এবং আমরা যখন এক্সামিনেশনের সময় অসকালটেশন করব, তখন আমরা অসকালটেশনে কয়েকটা জিনিস পাবো। অসকালটেশনে কি কি পাবো, সেটা চলো আমরা একটা ছবি থেকে দেখে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের অসকালটেশনের ফাইন্ডিং। দেখো, আমাদের যে ফার্স্ট হার্ট সাউন্ড, অর্থাৎ এভি ভালভ ক্লোজের কারণে যেটা হচ্ছে, এটা লাউড হবে, লাউড ফার্স্ট হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড ইউজুয়ালি নর্মাল থাকবে, এবং সেকেন্ড হার্ট সাউন্ডের পরে যখন ফার্স্ট এভি ভালভ ওপেন হবে, তখন একটা শব্দ পাবো, তখন সেটাকে আমরা বলছি ওপেনিং স্ন্যাপ। এই ওপেনিং স্ন্যাপের পরে আমাদের যখন লেফট ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টল শুরু হবে, এই ডায়াস্টলিক ফেজের মাঝামাঝি গিয়ে আমরা একটা মারমার পাবো, তখন সেটাকে আমরা বলছি মিড ডায়াস্টলিক মারমার। তাহলে লাউড ফার্স্ট সাউন্ড, ওপেনিং স্ন্যাপ, মিড ডায়াস্টলিক মারমার। এই মিড ডায়াস্টলিক মারমারের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, লো পিচড, লোকালাইজড, রাফ অ্যান্ড রাম্বলিং। লো পিচড, লোকালাইজড, রাফ অ্যান্ড রাম্বলিং, এটা কিন্তু স্যাররা
প্রফে ফ্রিকুয়েন্টলি আস্ক করে, যেটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, এবং এটা হবে একটা মিড ডায়াস্টোলিক মারমার। তোমরা যারা মারমার নিয়ে এখনো কনফিউশনে আছো, আমাদের চ্যানেলে মারমারের একটা ক্লাস দিয়ে আছে, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের কনফিউশনটা চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, দেখো এটাই বলছি, বলা হচ্ছে এখানে, এখানে এই যে লাউড ফার্স্ট সাউন্ড পাবো, ওপেনিং স্ন্যাপ পাবো, মিড ডায়াস্টোলিক মারমার পাবো, এবং লেফট হার্ট ফেলিয়ার হয় আমরা বলছিলাম, তার কারণে বেজাল ক্রিপিটেশন পেতে পারি। ওকে, এগুলো হচ্ছে আমাদের এক্সামিনেশনের পার্ট। এখন আসো, আমরা কিছু ইনভেস্টিগেশন তো পেশেন্টকে করতে হবে। কি কি ইনভেস্টিগেশন আমরা করব? দেখো একটা বক্সে দেয়া আছে, এই যে ইনভেস্টিগেশন মেথড স্টেনোসিস। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সবার প্রথমে পেশেন্টকে একটা ইসিজি করতে দেব। কেন ইসিজি করব? কারণ আমরা বলছি লেফট অ্যাট্রিয়ামটা এনলার্জড হচ্ছে, লেফট অ্যাট্রিয়াম এনলার্জড হলে আমরা ইসিতে পি মাইট্রালি পাই। পি মাইট্রালি কি জিনিস, পি পালমোনালি কি জিনিস, এগুলো আমি একটা ইসিজি ক্লাস হিসেবে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আজকে আপাতত তোমরা নামটা জেনে রাখো যে ইসিজিতে আমরা পি মাইট্রালি পাই, হ্যাঁ, এরকম একটা নস্ট একটা পি ওয়েভ পাবো, এবং ফিব্রিলেটরি ওয়েভ পাবো। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে সেক্ষেত্রে অ্যাবসেন্স অফ পি ওয়েভ পাবো। ঠিক আছে? ওকে, এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা পেতে পারি, সেক্ষেত্রে আমরা লিড 1 থেকে 3-এ আর ওয়েভটা টল আর ওয়েভ পাবো। এটা হচ্ছে আমাদের ইসিজি ফাইন্ডিং। আমি যখন এক্স রে করবো, এক্স রেতে আমি হচ্ছে লেফট অ্যাট্রিয়ামটা এনলার্জ পাবো। আমাদের বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস। কেন ইনভেস্টিগেশন অফ চয়েস? এটার মাধ্যমে আমরা রোগটা ডায়াগনোসিস করতে পারি, একদম ক্লিয়ারলি টোটাল কনসেপ্ট আমরা পেয়ে যেতে পারি। এখানে আমি কি পাবো? এখানে আমি দেখবো যে আমার লেফট অ্যাট্রিয়ামটা এনলার্জড হয়ে গিয়েছে, ঠিকমতো লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসছে না, হ্যাঁ, লেফট ওই যে আমাদের ভালভটা দেখবো এখানে স্টেনোজড হয়ে আছে, ক্যালসিফাইড হয়ে আছে, এই সব ইনফরমেশন আমাদেরকে ইকোকার্ডিওগ্রাফি দিয়ে দিবে। এবং যদি কখনো প্রয়োজন হয় আমরা ডপলার ইকোকার্ডিওগ্রাফি করব। ওকে, এগুলো হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। ওকে, এই ইনভেস্টিগেশনগুলো উইথ ফাইন্ডিং, এটা কিন্তু প্রফে খুব ইম্পর্টেন্ট, যে কি কি ইনভেস্টিগেশন আসবে দিব, এবং তাতে আমি কি কি ফাইন্ডিং পাবো, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু রিটেনের পরীক্ষায় আসে। এখন আসে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অর্থাৎ ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে আমাদের কিছু আছে সার্জিক্যাল মেথড, কিছু আছে কার্ডিয়াক ইন্টারভেনশন মেথড, এবং তার আগে আছে কিছু মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টটা মাস্ট। মেডিকেল ট্রিটমেন্ট মাস্ট কেন? খেয়াল করো তোমরা, আমরা বলছিলাম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে তো পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে, এই জন্য এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে আমাদের যেন থ্রম্বোএম্বোলিক ইভেন্ট না ঘটে, এই জন্য আমাকে একটা প্রোফাইল্যাক্সিস অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। আমি লো মলিকুলার ওয়েট হেপারিন আমি দিতে পারি পেশেন্টকে, দিয়ে আমি এটাকে প্রোফাইল্যাক্সিস দিয়ে রাখবো। আমরা বলছিলাম প্যালপিটেশন হতে পারে, প্যালপিটেশনের জন্য কি দেবো? বিটা ব্লকার দিব, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে এগুলো দিব, বা কখনো কখনো ডিগক্সিনও আমরা দিতে পারি। আচ্ছা, আর যদি পেশেন্টের রাইট হার্ট ফেলিওর থাকে, সেক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে ইডিমা আছে, বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা ডাইউরেটিক্স দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের মেইন ট্রিটমেন্ট অর্থাৎ স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টটা আমার কি হবে? স্পেসিফিক ট্রিটমেন্ট আমার হচ্ছে বেলুন ভালভিওলোপ্লাস্টি। এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, এটা আমরা করতে পারি ইন্টারভেনশন কার্ডিওলজির মাধ্যমে। এবং আরেকটা খুব, এটাই মেইন যদি আমাকে বলে ট্রিটমেন্ট অফ চয়েস কোনটা হবে, বা একটা মাত্র ট্রিটমেন্ট বলো, অপশন বলো, তাহলে তোমরা বলবা মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। ওকে, মাইট্রাল ভালভটা রিপ্লেস করে দিব। মাইট্রাল ভালভটা রিপ্লেস করে দিলে পেশেন্টের প্রবলেমটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখো এখানে একটা বেলুন ভালভিলোপ্লাস্টি একটা পিকচার দেওয়া আছে। তো আশা করি আমি মোটামুটি মাইট্রাল স্টেনোসিসের প্রায় সব অংশটুকুই কভার করে দিয়েছি। তোমরা ডেভিডসনের এই পার্টটা খুব ভালো করে পড়বে। যদি কারো এখান থেকে কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্টে কোয়েশ্চেন করবে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে উত্তর দিয়ে দিব। আর যদি কারো অন্য কোনো ক্লাস প্রয়োজন হয়, তোমরা সেটা কমেন্ট করবে। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে এটা তোমরা আমাদের কমেন্টে জানাবে। তো সবাইকে আজকের মতো অসংখ্য ধন্যবাদ। অন্যদিন দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।